যারা সদ্য ল প্র্যাকটিস করছে বা ল পড়েছে, সবে অ্যাডভোকেসিতে এসেছে বা ল পড়ছে, তাদের জন্য এই ভিডিওটি খুব হেল্পফুল। মানে ল স্টুডেন্টদের জন্য। অ্যাকচুয়ালি অ্যাডভোকেট বা লয়ার সবসময় সারা জীবনই স্টুডেন্ট থাকে, কারণ তাদের কোনো পড়াশোনার শেষ নেই। ও প্রতিনিয়ত পড়তে হয়, কারণ বিভিন্ন অ্যামেন্ডমেন্ট হয়, নতুন নতুন লস আসে এবং জাজমেন্ট বেরোয়, অর্ডার বেরোয়, এবং দেখা যাচ্ছে এমন এমন কেস আসছে যে সেই কেস সে কখনোই করেনি, তাকে আবার পড়তে হচ্ছে সেই অ্যাক্ট। হ্যাঁ, তার সমস্ত কিছু পড়াশোনায় আছে, কিন্তু সেই সময় সেটা হয়তো মনে পড়ছে না। তো দেখতে গেলে রেগুলার বেসিসে সবাইকে পড়াশোনা করতে হয়। তাই ল যারা প্র্যাকটিস করে, মানে যারা অ্যাডভোকেট, যারা কাজ করে, তাদেরকে বলা হয় প্র্যাকটিস, মানে তারা শিখতেই থাকে, লার্ন করতে থাকে। সুতরাং ল স্টুডেন্ট এবং অ্যাডভোকেট বা লয়ার যাই বলি না কেন, আমরা প্রত্যেকে সবসময় শিখি, পড়ি। সুতরাং আমাদের শেখা বা পড়ার কোনো শেষ নেই। তো আজকে আমরা এই ভিডিওতে আমাদের মেন জিনিস হচ্ছে, আমি দুটো টপিক নিয়ে বেসিক্যালি আলোচনা করব, তাকে ঘিরেই আলোচনাটা থাকবে। একটা হচ্ছে যে প্রথম অবস্থায় যে কোনো পরিবারের ছেলে মেয়ে ল পড়ে এবং ল পড়ে আসার পর সে যখন কোর্টে আসে বা বিভিন্ন ল ডিপার্টমেন্টে গিয়ে কাজ করে, তখন তার কাছে অনেক কিছু ধোঁয়াশা লাগে। কারণ কি, আমাদের এই ল ফিল্ড বা এই আইনি পড়াশোনার পরে এতটা লাইন বড় এবং ওয়াইড, যা বুঝতে বুঝতে কয়েক বছর কেটে যায়। এবং এখানে সবচেয়ে বড় সমস্যা এটাই যে আমরা সবাই তো আর অ্যাডভোকেট পরিবার থেকে আসি না, লয়ার পরিবার থেকে আসি না, বা জাজের পরিবার থেকে আসি না, বা সব আবার শিক্ষিত পরিবার থেকেও আসি না। বিভিন্ন ক্যাটেগরির পরিবার থেকে আমরা আসি। কেউ কৃষকের বাড়ি থেকে পড়াশোনা করতে আসে, কেউ দৈনিক শ্রমিকের বাড়ি থেকে পড়াশোনা করতে আসে। সুতরাং আমাদের যে ব্যাকগ্রাউন্ড, সে ব্যাকগ্রাউন্ড পুরো একদম আলাদা, যার কারণে আমাদের কনফিউশন বা ধোঁয়াশাটা স্বাভাবিক। কারণ আমাদের গাইড করার কেউ নেই, বলে দেওয়ার কেউ নেই, প্রত্যেকটা জিনিস আমাদের কাছে নতুন, এবং সেই নতুন জিনিসের সাথে আমাদের ডিল করতে হবে। আমরা যে কাজ পাই না কেন, সে কাজ আমরা করব, শিখবো, তারপরে এগোবো। তাহলে এইভাবে দেখতে 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 আমাদের কয়েক বছর কেটে যায়, এবং তারপর আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে, কোন কাজ করতে হবে। কারণ সবার কাজ আলাদা আলাদা। সবাই যদি এক কাজ করবে, সে লাইন কম্পিটিশন হাই হয়ে যাবে। এবং এইটা তোমরা দেখবে, এই যে আমরা নতুন ল পড়ে বা অ্যাডভোকেট হিসাবে প্র্যাকটিস করি কোর্টে, আমাদের শুরুতে আমরা বুঝতেই পারি না যে লয়ের কত লাইন আছে, কত আলাদা আলাদা সেপারেট ভাগ আছে। যেমন ক্রিমিনাল ম্যাটার নিয়ে যেসব অ্যাডভোকেট প্র্যাকটিস করে, তাদেরকে ক্রিমিনাল এক্সপার্ট বলা হয়, ক্রিমিনাল অ্যাডভোকেট বলা হয়। কেউ ল্যান্ড রিলেটেড মামলা নিয়ে প্র্যাকটিস করে, তাকে সিভিল অ্যাডভোকেট বলা হয়। কেউ লোন রিলেটেড মামলা নিয়ে প্র্যাকটিস করে, তাদেরকে লোন অ্যাডভোকেট বলা হয়। এরকম ট্যাগ দেয়া হয় একে অপরের। কারণ কি, তারা সেই লাইনে দীর্ঘ সময় ধরে প্র্যাকটিস করছে এবং নেগেটিভ পজিটিভ বোঝার চেষ্টা করছে, ভালো রেজাল্ট বের করার চেষ্টা করছে। সুতরাং তারা এক্সপার্ট, তারা প্রফেশনাল হয়ে গেছে। এই জায়গাতে আমাদের প্রবলেম হয়ে যায়। আমরা এইটা বুঝতে, মানে এই যে কোনো অ্যাডভোকেট যে ক্রিমিনাল অ্যাডভোকেট, এটা জানতে আমাদের কয়েক বছর কেটে যায়। কারণ ঘুরতে ফিরতে জানতে পারি আস্তে আস্তে যে হ্যাঁ, এই অ্যাডভোকেট এই কাজটা বা এই ম্যাটারগুলো ভালো করে, ওই অ্যাডভোকেট ওই ম্যাটারগুলো ভালো করে। হাইকোর্টের কেউ রিট খুব ভালো ফাইল করে, বা হাইকোর্টের কেউ পিআইএল খুব ভালো ফাইল করে। কারণ কি, প্রত্যেকের নলেজ, ট্যালেন্ট আলাদা আলাদা। সেই হিসেবে প্রত্যেকের এক্সপিরিয়েন্স আলাদা। সুতরাং যে ফিল্ডে করছে, সে সেই ফিল্ডে এক্সপার্ট। আর এখানেই আমাদের সমস্যা হয়ে যায়। আমরা সদ্য বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসি, মানে বিভিন্ন পরিবারের যে মানে শিক্ষিত না, বা সেই জেনারেশন না, অ্যাডভোকেট পরিবার না। দেখা যাচ্ছে এমন একটা পরিবার থেকে আমরা আসছি, তা এই ল লাইনের দূর কোনো সম্পর্ক নেই। দেখা যাচ্ছে তারাই সেই পরিবার টোটাল অনেকগুলো কেস খেয়ে আছে, সেই কোর্টে তার মামলা চলছে, তার ছেলে মেয়ে পড়াশোনা করে ল পাস করছে। এরকম তো হয়। এটা ইঞ্জিনিয়ার, মেডিকেল, যত আমাদের পড়াশোনার লাইন আছে কেন,
প্রত্যেকটা লাইনে এই ছেলেমেয়েরা সবাই যে শিক্ষিত বা তার বাবা মা সেই প্রফেশনে থাকে তবেই তারা আসে এরকমটা না। ভিন্ন ভিন্ন প্রফেশন বা ভিন্ন ভিন্ন পরিবার, যার কোনো ব্যাকগ্রাউন্ড নেই সেই ফিল্ডে, এরকম অনেক নতুন নতুন পরিবার থেকে অনেক ছেলে মেয়ে আসে এবং তাদের কাছে এটা খুবই জোরালো এবং ডিফিকাল্ট হয়ে যায়। আমি টু দ্য পয়েন্টে বলি, কনফিউশন এবং আমাদের সমস্যার কারণ হচ্ছে এইটাই যে অ্যাকচুয়ালি প্রচুর ঘাম হচ্ছে, কারণ পাখা যদি আমি চালাই তাহলে সাউন্ড তোমরা শুনতে পাবে না, এই কারণে আমি পাখাটা বন্ধ করে রেখেছি, তার জন্য ঘাম হচ্ছে। যাই হোক, ভিডিওর শেষে আমি পাখা চালু করে দেবো। তো আমাদের টু দ্য পয়েন্ট আমি যেটা বোঝাতে চাইছি যে আমরা কৃষক ফ্যামিলি থেকে আসি, দৈনিক শ্রমিক ফ্যামিলি থেকে আসি, বা কোনো মুদিখানা দোকানের পরিবার থেকে আসি, মানে যেটা আউট অফ লাইন যারা, সেই সব পরিবার থেকে যখন আমরা ল পড়তে আসি এবং অ্যাডভোকেট হয়ে যাই বা ল গ্রাউন্ডে আমরা যেখানে যে অফিসে কাজ করি না কেন, আমাদের এক্সপার্ট হতে গিয়ে অনেকটা সময় লেগে যায় এবং সেটা বুঝতে গিয়ে অনেকটা সময় লেগে যায় যে কোন লাইনে আমরা এক্সপার্টটা হব, কারণ অনেক লাইন থাকে। সে কারণে আমার মনে হয় প্রত্যেক ছেলে মেয়ে একটা লাইনে স্পেশালাইজেশন করা দরকার, এক্সপার্ট হওয়া দরকার, তাহলে সে বেশি বেনিফিট করতে পারবে সে তার ওই লাইনে। তো আজকে আমরা সেই কনফিউশন সেটাকে দূর করব। আরেকটা হচ্ছে একটা লাইন জানবো, অনেক ল স্টুডেন্ট এবং অ্যাডভোকেট তাদের খুব বেনিফিট হবে সেই লাইনে তারা যদি এক্সপার্ট হতে পারে। আমি এরকম বহু লাইন নিয়ে একটা করে ভিডিও আপলোড করব আগে। তো এখন আমি আজকে একটা লাইন নিয়ে আমি আলোচনা করব, সেই লাইনে যদি কোনো ছেলে মেয়ে ইন্টারেস্টেড হয় সে প্র্যাকটিস করতে পারে, কারণ খুব বড় স্কোপ রয়েছে এবং এটা একটা সম্পূর্ণ আলাদা সাইড। এখানে অনেক ভালো অ্যাডভোকেট কাজ করে, তারা এক্সপার্ট হয় এবং তারা ক্লায়েন্টের সাথে ভালো ডিল করে, তাদের সমস্যার সমাধান করে। তো এটা একটা স্বচ্ছ পরিচ্ছন্ন একটা লাইনের এক্সপার্ট হওয়ার একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো কেউ যদি ইন্টারেস্টেড হয় অবশ্যই নিতে পারে। এবারে এই লাইনটা বুঝতে গেলে ধরো আমি আজকে যে টপিকটা আলোচনা করছি এর সারাউন্ডিং অনেক লস আছে, সেগুলো বুঝতে হবে, তবে সেই লাইনে সে কাজ করতে পারে। তো আমি এই ভিডিওতে লোন রিলেটেড অ্যাক্ট নিয়ে আলোচনা করব। ধর আমি নিজে যদি আমি লোনে প্র্যাকটিস করি, সমস্ত লোনের বিষয় নিয়ে আমি নাড়াচাড়া করি, তাহলে আমাকে জানতে হবে যে কোন অ্যাক্ট লোনের সাথে ডিল করে, কোন অ্যাক্টগুলো জানলে লোন মামলাগুলো আমি সলভ করতে পারবো বা লোনের মামলাগুলো আমি অন্যের হয়ে কাজ করতে পারবো। এখন কোনো অ্যাডভোকেট বা কোনো নতুন ল স্টুডেন্ট যারা সদ্য প্র্যাকটিস করছে, তারা যদি মনে করে যে আমি লোন এক্সপার্ট হব এবং লোনের আমার দক্ষতা হাই লেভেলে রাখবো, তাহলে তার কিন্তু এই অ্যাক্টগুলো পড়তে হবে। মানে সে যদি লোনগুলো দেখে, এখন আমাদের সারা ভারতবর্ষের লোন কি পরিমাণে দেয়া নেওয়া হয় সেটা আমরা জানি। লোন নিয়ে মারামারি ফাটাফাটি সব জায়গা হচ্ছে, কারণ কি লোন শোধ হচ্ছে না, বাড়ি গিয়ে মারদাঙ্গা হচ্ছে, বাড়ি গিয়ে যারা রিকভারির এজেন্ট আছে তারা গিয়ে বসে আছে। সুতরাং অনেক ছোট টিপস আছে যেগুলো এই অন্য ভিডিওতে আমরা আলোচনা করব, যে একটা লোন নিলে বা শোধ না হলে সেটা কি হবে সেটা আলাদা বিষয়, এটা সম্পূর্ণ একটা ল স্টুডেন্ট অ্যাডভোকেটদের জন্য। তো সে ভিডিওগুলো দেখলে ল স্টুডেন্ট বা অ্যাডভোকেটরা অবশ্যই বেনিফিটেড হবে, আমি আশা করছি। তো এই যে লোনের যে এতটা বড় জায়গা, এই জায়গাতে কাজ করতে গেলে আমাকে জানতে হবে লোন রিলেটেড অ্যাক্ট, আইন, কতগুলো আইন এই লোনকে ঘিরে রয়েছে। এই লোনকে জব্দ করতে গেলে, লোনের সমস্ত বিষয় জানতে গেলে এই অ্যাক্টগুলো আমাকে জানতে হবে, তাহলে আমি যে কোনো লোন এক প্রকার আমি সমাধান করতে পারব। তো আজকে আমি সেইগুলো বা সেই অ্যাক্টগুলো এখন বলবো এই ভিডিওতে, তোমরা নিজেরা সার্চ করে দেখতে পারো, আর আমি এগুলো ছবি আকারে দিয়ে দিতে পারি। তো আমি এখন বলে দিচ্ছি কোনগুলো আছে। দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934, আমি অ্যামেন্ডমেন্টের কথা বলছি না, অ্যাক্টের যে সাল আছে আমি সেগুলো বলছি। অ্যামেন্ডমেন্ট বহু সময়ে বহুবার বহু কিছু বিষয় নিয়ে হতে পারে। তো এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1 নম্বরে 1934 এই অ্যাক্টটা পড়তে হবে এবং
এই অ্যাক্টের কাজকে আমি একটুখানি বলি। এই অ্যাক্ট যে ফাংশনগুলো করে সেটা হচ্ছে যে সমস্ত ব্যাংকিং সেক্টরের যত মানিটারি পলিসি আছে এবং তাদের আসপেক্ট এবং লোনের আসপেক্ট এবং ইন্টারেস্ট রেট সমস্ত কিছু গভর্নস করা, রেগুলেট করার দায়িত্ব কিন্তু আরবিআই এই অ্যাক্টটার, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্টের। তো এটা 1934-এর অ্যাক্ট। এই অ্যাক্টটা পড়তে হবে। লোন রিলেটেড মামলার এক্সপার্ট অ্যাডভোকেট হতে গেলে এটা 1 নম্বর। 2 নম্বর যে আইনটি পড়তে হবে বা লটা পড়তে হবে সেটা হচ্ছে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949। এটাতে কি বলছে? বলছে রেগুলেটস দ্য ব্যাংকিং সেক্টর ইন ইন্ডিয়া ইনক্লুডিং প্রভিশনস রিলেটেড টু লেন্ডিং প্র্যাকটিস, লোন রিকভারি অ্যান্ড ব্যাংকিং অপারেশনস। বলে দিচ্ছে যে লোন রিকভারি এবং ব্যাংকিং অপারেশনগুলো এই অ্যাক্টের মাধ্যমে হবে এবং এটা জানতে হবে যদি কেউ লোন রিলেটেড কেসগুলোতে এক্সপার্ট অ্যাডভোকেট হতে চায়। তাহলে 2 নম্বর অ্যাক্ট হয়ে গেল। 3 নম্বর অ্যাক্ট কি আছে? সিকিউরিটিটাইজেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেটস অ্যান্ড এনফোর্সমেন্ট অফ সিকিউরিটি ইন্টারেস্ট অ্যাক্ট 2002। এই অ্যাক্টটা পড়তে হবে, এটা 3 নম্বরের অ্যাক্ট। এই অ্যাক্টে কি বলা হচ্ছে? প্রোভাইডস এ লিগাল ফ্রেমওয়ার্ক ফর ব্যাংকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন টু রিকভার নন পারফর্মিং অ্যাসেটস এনপিএ বাই এনফোর্সিং দ্য সিকিউরিটি ইন্টারেস্ট উইদাউট দ্য ইন্টারভেনশন অফ দ্য কোর্ট। কোর্টের ইন্টারভেনশন ছাড়া যে এনপিএ অ্যাসেট যেটা হয় সেটা লিগাল ফ্রেমওয়ার্ক কিভাবে হবে তার জন্য এই একটা। 4 নম্বর যে একটা মানে লোন রিলেটেড মামলার এক্সপার্ট হতে গেলে অ্যাডভোকেট হিসাবে 4 নম্বর এই আইনটাও পড়তে হবে। ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি কোড 2016। এটাতে কি বলছে? প্রোভাইডস আ unified legal framework for the regulation of insolvency and bankruptcy proceeding for individuals, partnerships and corporates, including provisions related to loan defaults and debt restructuring। তাহলে পরিষ্কার এটা বলে দিচ্ছে, এটা হচ্ছে 4 নম্বরের অ্যাক্ট। 5 নম্বরে যে অ্যাক্টটা পড়তে হবে লোন রিলেটেড মামলার এক্সপার্ট অ্যাডভোকেট হতে গেলে সেটা হচ্ছে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019। এখানে কি বলা হচ্ছে? এই অ্যাক্টটা না, কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের বহু মামলা হয়, প্রচুর মামলা হয়। এই অ্যাক্টটা খুব যত্ন নিয়ে পড়লে না অনেক মামলা শেখা যাবে। আমি আমার এই চ্যানেলে কয়েকটা ভিডিও আপলোড করেছি, যদিও আরও লিস্টে রয়েছে ভিডিও আপলোড করতে হবে, সেগুলো আমি সময় সময় আপলোড করব। ল চ্যানেলে যত মোটামুটি যে ভিডিওগুলো আপলোড করলে একটা ল চ্যানেল হয় সেটা আমি এই চ্যানেলে প্রোভাইড করার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে যে যেটা কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট অফার্স প্রোটেকশন টু কনজিউমার্স এগেনস্ট আনফেয়ার ট্রেড প্র্যাকটিসেস ইনক্লুডিং দোজ রিলেটেড টু লোন প্রোডাক্টস অ্যান্ড প্রোভাইডস মেকানিজম ফর রিড্রেসাল অফ কনজিউমার গ্রিভেন্সেস। কনজিউমারের যে গ্রিভেন্সেসগুলো সেগুলো কিন্তু এই অ্যাক্ট ডিল করবে এবং এর ভিতরে আরও অনেক কিছু আছে। এই 2টো ওয়ার্ড পড়ে আমি সব বলে দেবো এরকম হয় না। এই অ্যাক্ট পড়তে হবে, যত্ন নিয়ে দেখতে হবে কোন কোন মানে কি বিষয় বলছে সেটা নিজে বোঝার চেষ্টা করতে হবে। তারপর তাহলে আমরা কি জানলাম? 5 নম্বরে এটা দেখলাম কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019। এবার 6 নম্বরে যেটা আমরা জানবো, যে অ্যাক্টটা জানবো সেই অ্যাক্টটা হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881। এই একটাও জানতে হবে লোন রিলেটেড মামলার এক্সপার্ট হতে গেলে, এক্সপার্ট অ্যাডভোকেট হতে গেলে এই একটাও জানতে হবে। গভর্নস ভ্যারিয়াস নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস ইনক্লুডিং প্রমিসরি নোটস, বিলস অফ এক্সচেঞ্জ, চেকস হুইচ আর কমনলি ইউজড ইন লেন্ডিং ট্রানজাকশন। এই একটাও জানতে হবে। এটা 6 নম্বর। 7 নম্বর অ্যাক্ট কি বলছে? মানে 7 নম্বর যে আইনটি পড়তে হবে সেটা কোন আইন? মানি
লেন্ডার্স অ্যাক্টস, এটা কি বলছে যে ইচ স্টেট ইন ইন্ডিয়া হ্যাজ ইটস ওন মানি লেন্ডার্স, প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা করে তোমার মানি লেন্ডার্স অ্যাক্ট রয়েছে। তাই যে রাজ্যে যা থাকবে সেই একটা পড়তে হবে, অবশ্যই মানি লেন্ডার একটাই পড়তে হবে। হুইচ রেগুলেটস দ্য অ্যাক্টিভিটিস অফ মানি লেন্ডার্স অ্যান্ড প্রোটেক্টস বরোয়ার্স ফ্রম এক্সপ্লয়টেটিভ লেন্ডিং প্র্যাকটিসেস। তাহলে এই 7টা অ্যাক্ট পড়তে হবে, এবং এছাড়াও যে আনুষঙ্গিক অর্ডার বা জাজমেন্ট বিভিন্ন কোর্ট দিয়ে থাকে সেগুলোর প্রতি লক্ষ্য বা নজর অটোমেটিক্যালি চলে আসবে, ও নিয়ে চাপ নেই। কিন্তু এই 7টা অ্যাক্ট পড়লে আপাতত কোনো এক ভালো অ্যাডভোকেট হওয়াতে তোমাকে আটকাতে পারবে না। যারা ল স্টুডেন্ট, যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পড়ছে বা যারা নতুন প্র্যাকটিস করছে, সদ্য অ্যাডভোকেট, তারা কিন্তু লোন ফিল্ডে, বিশেষ করে লোন ফিল্ডে যদি সে ভালো অ্যাডভোকেট হতে চায়, সুতরাং এই অ্যাক্ট পড়লে তাকে কেউ আটকাতে পারবে না, সে বেরিয়ে যাবে, ভালোভাবেই লোনের ভালো অ্যাডভোকেট হতে পারবে। এগুলো সত্যি কথা বলতে আমরা যখন প্রথম কোর্টের মধ্যে ঢুকেছি না, প্রত্যেকটা জায়গা আমাদের কাছে নতুন, এবং বিশেষ করে অনেক জায়গাতে আমি দেখেছি যে এটা কোন অ্যাক্ট কীভাবে আসছে না আসছে, এগুলো বুঝতে না অনেকটা সময় চলে গেছে। তারপর নিজে অনেকটা রিসার্চ করে দেখলাম যে প্রত্যেকটা আলাদা লাইন সাইট আছে, তো সেগুলো বোঝার জন্য আমার এই ভিডিওতে তোমরা ফলো করলে অল্প সময়ে সব শিখে যাবে, সব বুঝে যাবে অল্প সময়। সুতরাং লোন রিলেটেড ভালো অ্যাডভোকেট হতে গেলে এই অ্যাক্টগুলো পড়তে হবে। যারা ল স্টুডেন্ট, যারা অ্যাডভোকেট, তারা অতি অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। স্কিপ করবে না, সম্পূর্ণ দেখো। অনেক জায়গায় অনেক সময় নষ্ট করেছো, কিন্তু আমার মনে হয় যে এই সব ভিডিও লাইভে আমি তো পাইনি কোথাও থেকে, বিশেষ করে আমার প্র্যাকটিসে আমি বলছি, কোথাও থেকে পাইনি, কোনো অ্যাডভোকেট থেকে পাইনি। অনেক অ্যাডভোকেট থেকে অনেক কিছু শিখেছি, কিন্তু এরকম জিনিস সাজিয়ে গুছিয়ে কেউ দেবে না, এটুকু আমি বলতে পারি। যাই হোক, তো দেখা হচ্ছে নেক্সট। ল প্র্যাকটিস করছে, নতুন ল স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ছে, তাদের জন্য এই ভিডিওটি, এবং ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখো। এর মধ্যে যতটুকু যা শেখার শিখে নাও, কারণ এরকম ভিডিও আমার মনে হয় সারা ইউটিউব যদি লক্ষ্য করে তোমরা সার্চ করো কোথাও পাবে না। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ দেখো, ভীষণভাবে ফায়দা দেবে। যারা লোন রিলেটেড মামলার এক্সপার্ট হতে চায়, যারা লোন রিলেটেড মামলার এক্সপার্ট অ্যাডভোকেট হতে চায়, লয়ার হতে চায়, মানে যে কোনো লোন তার কাছে কোনো ব্যাপারই না, সেক্ষেত্রে এই অ্যাক্ট বা এই আলোচনা যেটা আমি করেছি তোমরা আগে গিয়ে দেখবে, সে স্কিপ না করে পুরোটা দেখো, অনেক বেনিফিট।